চতুর্থ অধ্যায়ের কন্টিনিউশন, পৃষ্ঠা 106। প্রশ্ন 20। লোদি বংশ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তর। সূচনা। সৈয়দ বংশের পতনের পর লোদি বংশ দিল্লিতে শাসন শুরু করে। তারা জাতিতে ছিল আফগান। লোদি বংশ। 1. বহলুল লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি। তিনি জৌনপুর অধিকার করেন এবং কাশী থেকে বুন্দেলখণ্ড পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন। 2. সিকান্দার লোদি। বহলুলের মৃত্যুর পর সিংহাসনে বসেন তাঁর পুত্র সিকান্দার লোদি। সুশাসক সিকান্দার শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি ত্রিহুত জয় করেন। 3. ইব্রাহিম লোদি। সিকান্দার লোদির মৃত্যুর পর সুলতান হন তার পুত্র ইব্রাহিম লোদি। তার আচরণে ক্ষুব্ধ হয়ে পাঞ্জাবের শাসক দৌলত খাঁ লোদি এবং সুলতানের আত্মীয় আলম খাঁ ইব্রাহিম লোদিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করেন। লোদি বংশের পতন। ভারতের বিভিন্ন অঞ্চলে শাসকগণ, জায়গিরদারগণ, এমনকি আফগান অভিজাতগণও লোদি শাসনের বিরোধিতা শুরু করেন। অবশেষে বাবরের হাতে শেষ লোদি সুলতান ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হলে লোদি বংশের পতন ঘটে। জেনে রাখা ভালো। 1. বহলুল লোদি যখন দিল্লির সিংহাসনে বসেন তখন তা একটি প্রাদেশিক রাজ্যের রূপ নিয়েছে, তাই নাম সর্বস্ব সুলতান শাহের মর্যাদাও বিশেষ একটা ছিল না। 2. ইব্রাহিম লোদির পিতৃব্য আলম খাঁ লোদি এবং পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি ইব্রাহিমের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে কাবুলের অধিপতি বাবরকে দিল্লি আক্রমণ করবার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। 3. তারিক-ই-দাউদির বিবরণ থেকে জানা যায় যে আফগান উপজাতীয় সর্দারদের আনুগত্য লাভের আশায় বহলুল লোদি দিল্লিতে একটি সুশোভিত মঞ্চ নির্মাণ করেন। এই মঞ্চে তিনি বিভিন্ন আফগান সর্দারদের সঙ্গে বসতেন। প্রশ্ন 21। বাংলায় ইলিয়াস শাহী বংশের অবদান লেখো। উত্তর। ইলিয়াস শাহী বংশের অবদান রাজনৈতিক ক্ষেত্রে। শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রতিষ্ঠিত বাংলার স্বাধীন সুলতানি প্রায় 100 বছরেরও বেশি সময় স্থায়ী হয়েছিল। চীনের মিন সম্রাট, পারস্যের সম্রাট এবং মদিনার শাসকের কাছে ইলিয়াস শাহী সুলতানরা দূত পাঠিয়েছিলেন। সামাজিক ক্ষেত্রে ইলিয়াস শাহী সুলতানগণ বাংলায় হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের জন্য এক ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। প্রশাসনিক ক্ষেত্রে প্রশাসনের বিভিন্ন পদগুলিতে এই সময় যোগ্য হিন্দুদেরও নিয়োগ করা শুরু হয়েছিল। হিন্দু জমিদারদের রাজস্ব আদায় এবং হিন্দু গ্রাম প্রধানদের গ্রামীণ শাসন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ধর্মীয় ক্ষেত্রে মোল্লাদের প্রচারে এই সময় ইসলামের প্রসার ঘটে। তাছাড়া সুফি সাধকদের সাম্যের বাণীতে আকৃষ্ট হয়ে নিম্ন বর্ণের বহু নির্যাতিত হিন্দু ইসলাম গ্রহণ করেন। পৃষ্ঠা 107। সাংস্কৃতিক ক্ষেত্রে ইলিয়াস শাহী যুগের উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি ছিল গৌড়ের পান্ডুয়া, আদিনা মসজিদ, লোটন মসজিদ, তাঁতিপাড়া মসজিদ প্রভৃতি। এই যুগেই চণ্ডীদাস রচনা করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কৃত্তিবাস ওঝা রচনা করেন শ্রীরাম পাঁচালী কাব্য, আর মালাধর বসু রচনা করেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্য। জেনে রাখা ভালো। পৃষ্ঠা 107। 1. একডালা দুর্গ অবরোধ করে চূড়ান্ত আঘাত হানার সময় ফিরোজ শাহ তুগলক দেখেছিলেন কিছু মুসলিম মহিলা ছাদে দাঁড়িয়ে ভয়ে ক্রন্দন করছে। এতে ধর্মপ্রাণ ফিরোজের হৃদয়ে দয়া হয় এবং তিনি দুর্গ আক্রমণ বন্ধ করে ফিরে যান। 2. কিংবদন্তি আছে যে সিকান্দার শাহের জীবিত অবস্থাতেই সিংহাসন নিয়ে তার ছেলেদের মধ্যে গোলযোগ শুরু হয়। এই গোলযোগের সময় তিনি তাঁর কনিষ্ঠ পুত্র গিয়াসউদ্দিনের হাতে নিহত হন। 3. গিয়াসউদ্দিন আজম শাহ কবিতা রচনা করে তা আরও সুন্দর করে তোলার লক্ষ্যে পারস্যের বিখ্যাত কবি হাফিজের কাছে পাঠাতেন।
প্রশ্ন 22, বাংলার হুসেন শাহী বংশের অবদান লেখো। উত্তর, হুসেন শাহী বংশের অবদান রাজনৈতিক ক্ষেত্রে অরাজকতাময় হাবসি শাসনের অবসান ঘটিয়ে আলাউদ্দিন হোসেন শাহ বাংলার শান্তি শৃঙ্খলা স্থাপন করেন। এই সময় বাংলার সীমানা দক্ষিণ পশ্চিম দিকে উড়িষ্যা এবং উত্তরে কোচবিহার পর্যন্ত বিস্তৃত হয়। প্রশাসনিক ক্ষেত্রে হোসেন শাহী সুলতানরা যোগ্য হিন্দু এবং মুসলমানদের সমন্বয়ে এক ধর্মনিরপেক্ষ প্রশাসন গড়ে তুলেছিলেন। অর্থনৈতিক ক্ষেত্রে এই সময় অভ্যন্তরীণ বাণিজ্যের পাশাপাশি বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটে। বাংলার উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র ছিল গৌড়, সোনারগাঁও, চট্টগ্রাম, সপ্তগ্রাম ইত্যাদি। সাংস্কৃতিক ক্ষেত্রে গৌড়ের ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, পান্ডুয়ার একলাকি মসজিদ, আদিনা মসজিদ প্রভৃতি এই যুগের উল্লেখযোগ্য শিল্প স্থাপত্য। রূপ গোস্বামীর বিদগ্ধ মাধব এবং ললিত মাধব, কৃষ্ণদাস কবিরাজ এর চৈতন্য চরিতামৃত, বিপ্রদাস পিপলাই এর মনসা মঙ্গল, জয়ানন্দর চৈতন্য মঙ্গল প্রভৃতি এই যুগেই রচিত হয়। ধর্মীয় ক্ষেত্রে ব্রাহ্মণ্য, বৈষ্ণব এবং শৈব ধর্ম ছাড়াও এই সময়ে ধর্ম ঠাকুর, মনসা দেবী, চণ্ডী দেবী প্রমুখকে কেন্দ্র করে আঞ্চলিক ধর্ম মতের প্রচলন ঘটে। হিন্দু ও মুসলিম সংস্কৃতির মিলিত প্রভাবে সত্যপীর, ওলা বিবি এবং শীতলা দেবীর পূজা শুরু হয়। জেনে রাখা ভালো। 1. কবি মালাধর বসু আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন বলে স্যার যদুনাথ সরকার এবং আরও অনেক ঐতিহাসিক মনে করেন, তবে অনেকে আবার মনে করেন যে মালাধর বসু নসরত শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন। 2. মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দেওয়া হয়েছিল। 3. আলাউদ্দিন হোসেন শাহের ধর্মীয় উদারতা মুগ্ধ হয়ে তাকে হিন্দুরা নৃপতি তিলক, জগৎ ভাষণ প্রভৃতি উপাধি দিয়েছিল। প্রশ্ন 23, বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে কি তুমি একটি ধর্মীয় লড়াই বলবে? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। ব্র্যাকেটে পর্ষদ পাঠ্য বই প্রশ্ন ব্র্যাকেট ক্লোজ। উত্তর, ভূমিকা। বিজয়নগর এবং দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে যে সংঘর্ষ চলেছিল তাকে একটি নিছক ধর্মীয় লড়াই ভাবলে ভুল হবে। ঘটনাচক্রে অবশ্য বিজয়নগরের শাসক ছিলেন একজন হিন্দু, আর দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির শাসকেরা ছিলেন মুসলমান। বিজয়নগর এবং সুলতানি রাজ্যগুলির সংঘর্ষের প্রকৃতি এলাকার দখলের লড়াই, দাক্ষিণাত্যের রায়চুর, দুয়াব, কৃষ্ণা, গোদাবরী নদীর অববাহিকা এবং মারাঠাওয়াড়া ছিল উর্বর বাণিজ্যে সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলগুলির দখল নিয়ে বিজয়নগর এবং বাহমনি রাজ্যের মধ্যে লড়াই শুরু হয়। স্বার্থের লড়াই। নিজ রাজ্যের রাজনৈতিক, সামরিক, বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্বার্থে বিজয়নগর এবং বাহমনি রাজ্য দুটি একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। বাণিজ্যিক আধিপত্যের লড়াই। কৃষ্ণা, গোদাবরী বদ্বীপ অঞ্চলে বহু বন্দর ছিল। এই বন্দরগুলি দিয়ে দেশের মধ্যে এবং দেশের বাইরে বাণিজ্য চলত। বন্দরগুলি দখল নিয়ে বিজয়নগর এবং বাহমনির মধ্যে দ্বন্দ্ব বাঁধে। সম্পদ দখলের লড়াই। কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী অঞ্চল কৃষ্ণা, গোদাবরী বদ্বীপ অঞ্চল ছিল অর্থ এবং সম্পদে পূর্ণ। এই অঞ্চলগুলির বিপুল সম্পদ দখলের লক্ষ্যে এই লড়াই শুরু হয়েছিল। দাক্ষিণাত্যে প্রাধান্য বিস্তারের লড়াই। দাক্ষিণাত্যে প্রাধান্য বিস্তারের লক্ষ্যে এই লড়াই শুরু হয়েছিল। বাহমনি সুলতানগণ তুগলক সাম্রাজ্যের শেষ সীমা মাদুরা পর্যন্ত অগ্রসরে উদ্যত হন। বিজয়নগর রাজারা তা প্রতিরোধ করতে গেলে বাহমনি সুলতানের সঙ্গে লড়াই বাঁধে। পৃষ্ঠা 108। জেনে রাখা ভালো। কিংবদন্তি অনুযায়ী বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হাসান পূর্ব জীবনে গঙ্গু নামে গঙ্গু নামে এক ব্রাহ্মণের ভৃত্য ছিলেন।
এই ব্রাহ্মণ ভবিষ্যৎবাণীতে বলেছিলেন হাসান পরবর্তী জীবনে রাজা হবেন। তার এই ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় হাসান বাহমন পারসিক ভাষায় ব্রাহ্মণকে বাহমান বলে উপাধি নেন। এই বাহমান থেকেই হাসান প্রতিষ্ঠিত রাজবংশের নাম হয় বাহমনি। প্রশ্ন 24। সামগ্রিক নিয়ন্ত্রণে প্রেক্ষাপটে মঙ্গল আক্রমণ প্রতিরোধে এবং সেনাবাহিনীর ওপর কর্তৃত্ব বজায় রাখতে বলবন আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলক কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন তার তুলনামূলক আলোচনা করো। উত্তর: শাসকের নাম গিয়াসউদ্দিন বলবন। মঙ্গল আক্রমণ প্রতিরোধের ব্যবস্থা। মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য বলবন উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের প্রচুর নতুন দুর্গ নির্মাণ করেন। এর পাশাপাশি তিনি পুরাতন দুর্গগুলিও মেরামত করেন। উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলকে দুভাগে ভাগ করে দুই পুত্রের হাতে তিনি শাসনভার দেন। এছাড়াও তিনি বিপাশা নদীর তীরবর্তী অঞ্চলে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেন। আর সেনাবাহিনীর ওপর কর্তৃত্ব বলবন সেনাবাহিনীতে দক্ষ অফিসার নিয়োগ করেন এবং সেনাবাহিনীর আয়তন বৃদ্ধি করেন। ইকতা থেকে প্রাপ্ত অর্থে তিনি সেনাদের বেতনের ব্যবস্থা করেন। আফগান ও ভারতীয়রা হিন্দু মুসলমান নির্বিশেষে বলবনের সেনাবাহিনীতে স্থান পেয়েছিল। ইমাদ উল মুলক নামে এক অভিজ্ঞ আমিরকে তিনি যুদ্ধ মন্ত্রী আজ-ই-মামলিক হিসেবে নিয়োগ করেন। সুলতান নিজেই ছিলেন সমর অধিনায়ক। শাসকের নাম আলাউদ্দিন খলজি। মঙ্গল আক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেন তিনি। আলাউদ্দিন দিল্লি থেকে সিরিতে রাজধানী স্থানান্তরিত করেন। সিরি দুর্গ মজবুত করা ছাড়াও তার চারিদিকে শক্তিশালী প্রাচীর গড়ে তোলেন। উত্তর পশ্চিম সীমান্ত সুরক্ষার জন্য তিনি দীপালপুর এবং সামানা অঞ্চলে দুর্গ তৈরি করান এবং পাঞ্জাব, মুলতান ও সিন্ধুর পুরাতন দুর্গগুলির সংস্কার সাধন করেন। পুরাতন ও নতুন দুর্গগুলিতে দক্ষ সেনাপতির অধীনে প্রচুর সেনা মোতায়েন করেন। আর সেনাবাহিনীর ওপর তার কর্তৃত্ব স্থায়ী সেনাদল গঠন করার পাশাপাশি আলাউদ্দিন সেনাবাহিনীতে জায়গিরের পরিবর্তে নগদ বেতন দানের ব্যবস্থা করেন। সেনাবাহিনীর দুর্নীতি বন্ধের লক্ষ্যে তিনি দাগ ঘোড়াকে জ্বলন্ত লোহা দ্বারা চিহ্নিতকরণ এবং হুলিয়া সেনার নাম, বংশপরিচয় এবং দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধকরণ চালু করেন। সেনাবাহিনীর ভার দেন আজ-ই-মামলিক নামে সমর মন্ত্রীর ওপর। শাসকের নাম মোহাম্মদ বিন তুগলক। মঙ্গল আক্রমণ প্রতিরোধের তিনি ব্যবস্থা নেন। মোহাম্মদ বিন তুগলক চেয়েছিলেন খোরাসান এবং কুরমাচল দীর্ঘ ময়রেব আকার চল অঞ্চল দুটি জয়ের মাধ্যমে সিন্ধু ও পাঞ্জাব প্রদেশকে মঙ্গল আক্রমণ থেকে চিরতরে মুক্ত করতে। সেনাবাহিনীর ওপর কর্তৃত্ব। সেনাবাহিনীর পরিচালনাকারী উজির পদটির গুরুত্ব বিন তুগলকের আমলে বৃদ্ধি পায়। তিনি আহমদ আয়জকে খান-ই-জাহান উপাধি দিয়ে উজির পদে নিয়োগ করেন। তার সেনাবাহিনী গঠিত হয়েছিল তুর্কি মঙ্গল সেনাবাহিনীর আদলে অশ্বারোহী, পদাতিক এবং বিশাল হস্তি বাহিনীর সমন্বয়ে। তিনি খোরাসান এবং কারাজাল অভিযানের জন্য 3,70,000 সৈন্য জোগাড় করেছিলেন। আলোচনামূলক প্রশ্নোত্তর পূর্ণমান 4 বা 5। কল্পনা ধর্মী। প্রশ্ন 1, যদি তুমি সুলতান আলাউদ্দিন খলজির সময় দিল্লির একটি বাজারে যেতে তাহলে তোমার কেমন অভিজ্ঞতা হতো তা লেখো। পর্ষদ পাঠ্য বই প্রশ্ন। উত্তর: ভূমিকা। ধরা যাক আমি প্রবল প্রতাপান্বিত সুলতান আলাউদ্দিন খলজির সময়কার এক ঐতিহাসিক, নাম ঈসা মোহাম্মদ। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং মানুষের সুখ দুঃখ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করব বলে বেরিয়েছি সুলতানি বাজার পরিদর্শনে। আলাউদ্দিনের সময়কার বাজারে আমার অভিজ্ঞতা। বাজারের প্রকারভেদ। প্রথমেই বলে রাখি, সুলতান তাঁর রাজধানীর বিপুল জনগণের কথা ভেবে 4 প্রকার বাজার তৈরি করেছিলেন। এগুলি হল কৃষিপণ্য বাজার মান্ডি, বস্ত্র এবং নিত্য প্রয়োজনীয় বাজার সেরা-ই-আদল,
কেন্দ্রীয় বাজার, দাস ও পশু বাজার, দ্রব্যমূল্য, জিনিসপত্রের দরদাম যাচাই করতে গিয়ে আমি দেখতে পেলাম গম, বার্লি, চাল, ডাল, ছোলা, লবণ, চিনি, গুড়, মাখন, ঘি, তেল, এমনকি দাসদাসীর দামও গুণগত মান অনুযায়ী নির্দিষ্ট করা রয়েছে। একটি দোকানের জিনিসপত্রের সঙ্গে আরেকটি দোকানের জিনিসপত্রের দামের খুব একটা ফারাক হচ্ছে না বললেই চলে। পৃষ্ঠা 109। তদারকি। সুলতানের বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা উৎপাদক এবং ভোক্তারা ঠিকভাবে মেনে চলছে কিনা তা তদারকি করার ব্যবস্থাও রয়েছে। দেওয়ান-ই রিয়াসত এবং সাহানা-ই মান্ডি নামক কর্মচারীরা বাজারে ঘুরে বেড়াচ্ছে। শাস্তি। সুলতানি কর্মচারীদের সঙ্গে কথা বলে জানলাম আইন আমানতকারীকে কঠোর সাজাও দেওয়া হয়। গতকালই এক গুড় বিক্রেতা ওজনে একটু কম দিয়েছিল বলে তার শরীর থেকে সম পরিমাণ মাংস কেটে নেওয়া হয়েছে। সুখ দুঃখ। ক্রেতারা উপকৃত হলেও উৎপাদক, কারিগর, কৃষক এবং বণিকরা ক্ষতি স্বীকার করে কম দামে জিনিসপত্র বিক্রয় করতে বাধ্য হচ্ছে। জেনে রাখা ভালো, আলাউদ্দিনের অর্থনৈতিক ব্যবস্থার ফলে সেনাবাহিনী এবং দিল্লির অবস্থাপন্ন নাগরিকরাই শুধুমাত্র উপকৃত হয়েছিল, কারণ এই ব্যবস্থা দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সীমাবদ্ধ ছিল। প্রশ্ন 2। মনে করো তুমি মোহাম্মদ বিন তুগলকের একজন বিশ্বস্ত মন্ত্রী। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী পরিবর্তনের পূর্বে তিনি তোমার সঙ্গে যে কথোপকথন চালিয়েছিলেন তা নিয়ে কাল্পনিক সংলাপ রচনা করো। উত্তর। রাজধানী পরিবর্তন সম্পর্কে বিন তুগলকের সঙ্গে আমার কথোপকথন। মন্ত্রী। জয় মহানুভব সুলতানের জয় হোক। সুলতান আসুন মন্ত্রী, আসন গ্রহণ করুন। মন্ত্রী আসনে বসে বলুন, এই অধমকে কেন ডেকেছেন? সুলতান, রাজধানী পরিবর্তনের বিষয়ে আপনার সঙ্গে একটু যুক্তি করে নিতে চাই। নিশ্চয় সবই শুনেছেন, দিল্লি থেকে আমি রাজধানী সরিয়ে দেবগিরিতে নিয়ে যেতে চাই। মন্ত্রী। শুনেছি সব। আপনার সিদ্ধান্ত অতি উত্তম। বারবার মঙ্গল আক্রমণে দিল্লি বিপর্যস্ত, তাই। সুলতান। তাছাড়া ভেবে দেখুন, দেবগিরি আমার সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত, তাই সেখান থেকে দেশ শাসন আরও ভালো হবে। মন্ত্রী। নিশ্চয় ভালো হবে। তাছাড়া দক্ষিণ ভারতে আমাদের শাসন এখনো অনেক আলগা, সেটা আরও দৃঢ় করতে হবে। সুলতান। আপনি একদম ঠিক কথা বলেছেন মন্ত্রী। তাছাড়া আর একটা বিষয়ও ভেবেছি আমি। বিষয়টি খুব গোপনীয়, কাকপক্ষীতেও যেন টের না পায়। মন্ত্রী। মহানুভব সুলতানের ইচ্ছেকে সবসময় সবকিছুর ঊর্ধ্বে আমি স্থান দিই, কখনো তার অন্যথা হবে না। সুলতান। গুপ্তচরদের দেওয়া খবর থেকে জানতে পারলাম দিল্লির অনেক আমির ওমরাহ তলে তলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাজধানী পরিবর্তন করলে এরও বিহিত করা যাবে। মন্ত্রী। সুলতানের জয় হোক। এখন তাহলে। সুলতান। যান, দেবগিরিকে এখন কি করে দৌলতাবাদ বানাবেন তাই ভাবুন। মন্ত্রী। তাই হবে সুলতান। প্রশ্ন 3। মনে করো তুমি আলাউদ্দিন হোসেন শাহের দরবারে একজন রাজকর্মচারী। সে যুগের ধর্মীয় অবস্থা সম্বন্ধে যদি একটা বই লিখতে, তাহলে তাতে কি লিখতে? উত্তর। ধরা যাক আমার নাম সদাকৃষ্ণ রায়। বহুদিন ধরে হোসেন শাহের দরবারে কাজ করে আসছি। ধর্ম বিষয়ে তার উদার মনোভাবের কথা জানি, তাই এ বিষয়ে একটা বই লিখব ভাবছি। হোসেন শাহী আমলের ধর্মীয় অবস্থা নিয়ে রচিত আমার বই। উদারতা। আমাদের সুলতান আলাউদ্দিন হোসেন শাহ একজন উদার এবং মহান ব্যক্তি। তিনি শাসনকার্যে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদ রাখেন না। তিনি বহু হিন্দু কবি এবং সাহিত্যিককে তাদের কাজের জন্য পুরস্কৃত করেছেন। তিনি বহু যোগ্য হিন্দুকে উচ্চ পদে নিয়োগ করেছেন। ভারতীয় ধর্মের অবস্থা। হোসেন শাহের সুশাসনে দেশে ধর্ম নিয়ে কোনো হানাহানি নেই। ইসলামের পাশাপাশি দেশে ব্রাহ্মণ্য, বৈষ্ণব এবং শৈব ধর্ম ছাড়াও নাথ ধর্ম, ঠাকুর, মনসা, চণ্ডী প্রমুখ দেবদেবীর জনপ্রিয়তা রয়েছে। মনসা ও চণ্ডী মাহাত্ম্য নিয়ে অনেক কবিতাও রচিত হয়েছে। আর শ্রী চৈতন্যদেব তো বাংলায় একেবারে হরিনামের প্লাবন ঘটিয়ে দিয়েছেন। হিন্দু মুসলিমের মিলন। এদেশে হিন্দু মুসলিম একত্রে
সত্যপীর, গঙ্গা দেবীর ওলা বিবি এবং শীতলার পূজা করে। সুফিবাদের প্রভাব মুসলমান পীর ফকিররা উদার সুফিবাদের দ্বারা নিম্নবর্গীয় বহু হিন্দুকে ইসলামে বিশ্বাসী করিয়েছেন। তবে দেশে গোঁড়া মৌলবী মোল্লারাও রয়েছেন, আর বেশিরভাগ মুসলমানই সুন্নি সম্প্রদায়ভুক্ত। জেনে রাখা ভালো। 1. নবদ্বীপের কাজী শ্রী চৈতন্যের নগর সংকীর্তনের ওপর নিষেধাজ্ঞা জারি করলে হোসেন শাহ খুব ব্যথিত হন। তিনি এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থাও করেন। 2. শ্রী চৈতন্যদেবের একজন মুসলমান শিষ্যের নাম জবন হরিদাস। 3. সংস্কৃত শব্দ সত্য এবং আরবি শব্দ পীর এর সমন্বয়ে সত্যপীরের পুজো প্রচলিত হয়। হিন্দু এবং মুসলমান উভয়ই সত্যপীরের ভক্ত। পৃষ্ঠা 110। প্রশ্ন 4. সামগ্রিক নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে মঙ্গল আক্রমণ প্রতিরোধে এবং সেনাবাহিনীর ওপর কর্তৃত্ব বজায় রাখতে বলবন আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলক কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন তার তুলনামূলক আলোচনা করো। উত্তর, এখানে 3টি ভাগ করা হয়েছে। একদম বাঁদিকে শাসকের নাম, তারপরে মঙ্গল আক্রমণ প্রতিরোধের ব্যবস্থা, লাস্টে হচ্ছে সেনাবাহিনীর ওপর কর্তৃত্ব। শাসকের নাম গিয়াসউদ্দিন বলবন। মঙ্গল আক্রমণ প্রতিরোধের ব্যবস্থার নিচে আছে। মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য বলবন উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে প্রচুর নতুন দুর্গ নির্মাণ করেন। এর পাশাপাশি তিনি পুরাতন দুর্গগুলিও মেরামত করেন। উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলকে দুভাগে ভাগ করে 2 পুত্রের হাতে তিনি শাসনভার দেন। এছাড়াও তিনি বিপাশা নদীর তীরবর্তী অঞ্চলে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেন। সেনাবাহিনীর ওপর কর্তৃত্ব বলবন সেনাবাহিনীতে দক্ষ অফিসার নিয়োগ করেন এবং সেনাবাহিনীর আয়তন বৃদ্ধি করেন। ইকতা থেকে প্রাপ্ত অর্থে তিনি সেনাদের বেতনের ব্যবস্থা করেন। আফগান এবং ভারতীয়রা হিন্দু মুসলমান নির্বিশেষে বলবনের সেনাবাহিনীতে স্থান পেয়েছিল। ইমাদ উল মুলক নামে এক অভিজ্ঞ আমিরকে তিনি যুদ্ধমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। সুলতান নিজে ছিলেন সমর অধিনায়ক। শাসকের নাম আলাউদ্দিন খলজি। আচ্ছা, এই প্রশ্ন 4 নম্বর প্রশ্নটি আলোচনামূলক প্রশ্নোত্তরের 24 নম্বর প্রশ্নের সঙ্গে একদম এক, তাই আমি আর এই প্রশ্নটা পড়লাম না। তোমরা প্রশ্ন 4-এর উত্তর 108 পাতায়, প্রশ্ন 24-এর একই উত্তর দেখে নাও। প্রশ্ন 5। মনে করো তুমি রাজা দ্বিতীয় দেবরায়ের আমলে পর্তুগাল থেকে বিজয়নগর রাজ্যে বেড়াতে এসেছো। এই দেশের অবস্থা দেখে তুমি নিজের দেশের এক বন্ধুকে চিঠিতে কি লিখবে? পর্ষদ পাঠ্য বই প্রশ্ন। উত্তর, ডান দিকে কোণে বিজয়নগর 3-3-1443, বাঁদিকে প্রিয় গঞ্জালেস, আমি তোমার বন্ধু আলভারেজ। এখন আমি ভারতবর্ষে বেড়াতে এসেছি। ভারতবর্ষের সুদূর দক্ষিণে বিজয়নগর রাজ্যে বর্তমান হাম্পি রয়েছে। আমি বর্তমান রাজা। বিজয়নগরে এখন রাজত্ব করছেন দ্বিতীয় দেবরায়। তিনি সুদক্ষ যোদ্ধা এবং সুশাসক। প্রতিদ্বন্দ্বী বাহুমনি রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে তিনি এক শক্তিশালী তীরন্দাজ বাহিনী গড়ে তুলেছেন আর নিয়োগ করেছেন অনেক তুর্কি সেনাও। ধর্মীয় উদারতা। দ্বিতীয় দেবরায় বিষ্ণুর উপাসক হলেও সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এখানে বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলমান সবাই স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারে। ঐশ্বর্য। বিজয়নগর ঐশ্বর্যশালী এক রাজ্য। রাজধানীতে সুবৃহৎ প্রাসাদ, অট্টালিকা, মন্দির প্রচুর রয়েছে। বাসিন্দাদের সোনারপুর অলঙ্কার আর দামি আসবাবপত্রের ব্যবহারে সচ্ছলতার ছাপ স্পষ্ট। বিজয়নগরের রাজপ্রাসাদটি আমাদের লিসবনের রাজপ্রাসাদের চেয়ে অনেক বড়। সাহিত্য সংস্কৃতি। সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক দ্বিতীয় দেবরায়ের রাজসভায় অলঙ্কৃত করে আছেন বিখ্যাত কন্নড় কবি কুমার ব্যাস ও তেলেগু কবি শ্রীনাথ। তাদের সঙ্গেও আমার আলাপ হয়েছে। মানুষের জীবন। ধনীরা এখানে বিলাস ব্যসনে দিন কাটালেও সাধারণ মানুষ কর ভারে জর্জরিত এবং খুবই গরিব।
আজ এই পর্যন্ত থাক, আগামী চিঠিতে লিখব আরো অনেক কথা। ভালো থেকো। ইতি তোমার বন্ধু আলভারেজ। জেনে রাখা ভালো। 1. দ্বিতীয় দেবরায় ছিলেন সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি। উড়িষ্যা এবং অন্ধ্রের শাসকদের পরাজিত করে তিনি তাঁর রাজ্য সীমা শৃঙ্খল পর্যন্ত বিস্তৃত করেন। 2. দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে ইতালীয় পর্যটক নিকোলো কোন্টি এবং পারসিক রাষ্ট্রদূত আব্দুর রাজ্জাক বিজয়নগরে এসেছিলেন। 3. দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে রায়চুর দুয়াব অধিকারের লোভে বাহমনি সুলতান আহমদ শাহ বিজয়নগর আক্রমণ করেন। এই আক্রমণের ফলে বিজয়নগরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।